হ্যালো বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার শান্তনু আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস এম কনস্ট্রাকশন। বন্ধুরা, আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হলো ফাউন্ডেশনের গভীরতা, ফাউন্ডেশনের সাইজ, ফাউন্ডেশনের গভীরতা, তার সাথে ফাউন্ডেশনের সাইজ এবং ফাউন্ডেশনের কী রড দেব সেই সম্পর্কিত আজকে ডিটেলসের ভিডিও। আপনি যদি একতলা বা দোতলা বাড়ি বানাবেন বলে ভাবছেন, অথবা ভাবছেন এখন একতলা করব, পরবর্তীকালে 1-2 বছর বাদে দোতলা করব, তাহলে কিন্তু আপনাকে আজই এই ভিডিওটি দেখতে হবে। অনেকেই ভাবেন যে একতলা বাড়ি করব, দোতলা বাড়ি করব, তার জন্য কতটা মাটি কাটতে হবে, কত গভীরতায় মাটি কাটতে হবে এবং তার সাথে কত চওড়া বা লম্বা করে মাটি কাটতে হবে। এটা কিন্তু আপনাদের কোশ্চেন মাথায় লেগে থাকে। তার সাথে আরেকটা কোশ্চেন আসে আপনাদের সামনে মাথাতে, যে কত এর রড দিব, কত সেন্টার রড দিলে আমার ওই ফাউন্ডেশন বা ফুটিংটি সুন্দরভাবে বিল্ডিংটা খাড়া করে রাখবে। এইটা একটা আপনাদের মধ্যে কোশ্চেন প্রায় এসে থাকে। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণভাবে দেখেন, তাহলে কিন্তু আপনার মধ্যে যতগুলো কোশ্চেন থাকে ফাউন্ডেশন সম্পর্কে, কিন্তু আপনার সব কিছু উত্তর আপনি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। প্রথমেই যেটা বলবো, ফাউন্ডেশনের সংজ্ঞা। ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন হলো বিল্ডিং স্ট্রাকচারের একটি অংশ, যেটা ওই স্ট্রাকচারের অর্থাৎ ওই বিল্ডিং স্ট্রাকচারের ওয়েট বা লোডকে সেফলিভাবে মাটিতে ট্রান্সফার করে। ফাউন্ডেশনকে ডিজাইন করা হয় এমনভাবে যাতে ফাউন্ডেশনের নিচের সয়েল বা মাটিটি কোনো রকমভাবে শেয়ারে ফেল না হয়, এবং কোনো কারণে যদি বিল্ডিং সেটেলমেন্ট হয় বা বসে যায়, সেটাও যেমন সেফ লিমিটের মধ্যে হয়, সেটাও কিন্তু ফাউন্ডেশনের একটা গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফাউন্ডেশন 2 রকম হয়, শ্যালো ফাউন্ডেশন এবং ডিপ ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন কি? যার উইথ অর্থাৎ চওড়াটা যে ডিপ গভীরতার থেকে বড় বা তার সমান হতে পারে হয়। এবং ডিপ ফাউন্ডেশন কি? যার ডিপ অর্থাৎ গভীরতা সবসময় কী হয়, চওড়া থেকে বেশি হয়। এইটা হচ্ছে ফাউন্ডেশনের টাইপ। এখন আমি চলে আসবো যে ফাউন্ডেশনের এই যে ডেপথ, যে মাটিটা কাটবো, কার উপর নির্ভর করে, অর্থাৎ ফাউন্ডেশনের গভীরতা কোন বিষয়ের উপর নির্ভর করে। সেটা হলো 1 নম্বর বলবো বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, অর্থাৎ মাটির উপর লোড সহনশীল ক্ষমতা কি কতটা, সেটাই হচ্ছে ওই বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল আমরা যেটা বলছি সেটা, তার উপর নির্ভর করে। 2 নম্বর বলবো টাইপস অফ সয়েল, অর্থাৎ মাটির প্রকৃতি, নেচার অফ সয়েল, এইসবের উপর নির্ভর করছে। 3 নম্বর যেটা বলবো লোড কতটা আসছে ওই ফাউন্ডেশনে, সেটার উপর নির্ভর করে এই ফাউন্ডেশনের গভীরতা। এই নর্মাল এই 3 রকম বিষয় নিয়ে আমি যখন ডাটা কালেক্ট করব, তারপরে কিন্তু ফাউন্ডেশনের গভীরতা যাচাই করতে পারবো বা যাচাই করা সম্ভব হয় একজন ইঞ্জিনিয়ার পক্ষে। কিন্তু আজকে আমি প্র্যাকটিক্যাল ধারণা এবং থামনেলের উপর ভিত্তি করেই এই ফাউন্ডেশনের গভীরতা জানাবো, সেটা একতলা এবং দোতলা বাড়ির জন্য। দোতলা বাড়ি পর্যন্ত করতে চাইলে এই থামনেল মেনে চলবো, ঠিক আছে, কিন্তু দোতলার বেশি যখন আমি করব, তখন কিন্তু আপনাকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ বা কনসাল্ট করে বাড়ি নির্মাণ করতে হবে। এখন যেটা আসবো, যে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কী, অর্থাৎ বিয়ারিং ক্যাপাসিটি সয়েল বলতে কী বোঝায়। সেটা হলো সাধারণত কোনো ইউনিট এরিয়াতে যে পরিমাণ লোড মাটিটি যে পরিমাণ লোড মাটিটি সেফলিভাবে ক্যারি করতে পারবে, ওই লোডটা মাটির মধ্যে সেফলিভাবে ক্যারি করতে পারবে কোনো রকম সেটেলমেন্ট ছাড়াই, অর্থাৎ ফাউন্ডেশনে কোনো রকম সেটেলমেন্ট ছাড়াই মাটিটা সেফলি লোড ক্যারি করতে পারবে একটা ইউনিট এরিয়ার মধ্যে। এটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। তারপর আসবো যে টাইপস অফ সয়েল কি। টাইপস অফ সয়েল মানে কীরকম ধরনের সয়েল টাইপস হতে পারে। সাধারণত কম্প্যাক্টেড ক্লে সয়েল, তার কিন্তু বিয়ারিং ক্যাপাসিটি বেশি হয়। লুজ ভয়েডযুক্ত নুড়ি পাথর মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম হয়। ওয়েট ল্যান্ড, অর্থাৎ জলা জায়গা যেখানে সারা বছর জল জমে থাকে, সেখানেও কিন্তু তার বিয়ারিং ক্যাপাসিটি অনেক কম হয়। এই হলো নর্মাল কিছু বিষয় বা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, যে ফাউন্ডেশন কীভাবে কোন বিষয়ের উপর নির্ভর করে, এবং তার কিছু সংজ্ঞা বা ডেফিনেশন বললাম। এরপরে যেটা আসবো লোড কি কোন লোড আছে। দেখুন, ডেড লোড এবং লাইভ লোড, এই দুটো লোড হয়। ডেড লোড হচ্ছে কি বিল্ডিংয়ের যে নিজস্ব লোড, অর্থাৎ ফুটিংয়ের কংক্রিটের ঢালাই থেকে শুরু করে, কংক্রিটের মধ্যে রড থেকে শুরু করে, তার যে একটা জমাট বেঁধে যে হার্ড একটা স্টার্টাম তৈরি হয়েছে, সেটা কলাম হোক, বিম হোক, স্ল্যাব হোক, লিন্টেল হোক, চাজা হোক, যে গাঁথনি হোক, সমস্ত রকম জিনিস দিয়ে সেগুলো ডেড লোড, অর্থাৎ বিল্ডিংয়ের নিজস্ব লোড। লাইভ লোড কি? লাইভ লোড হচ্ছে পাবলিক, মানুষ যাতায়াত করছে, তার সাথে তার নিজস্ব কিছু জিনিসপত্র, খাট, বাক্স, পালঙ্ক, ড্রেসিং টেবিল, ফ্রিজ, বিভিন্ন রকম জিনিস
একটা চেয়ার টেবিল বা আলমারি বলুন বা একটা টিভি বলুন, সোফা বলুন, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু লাইভ লোড। এই সমস্ত লোডগুলোকে ক্যালকুলেশন করেই কিন্তু আমরা ডিজাইনের জন্য আমাদের মানে কাজে লাগাই যে কত লোড আসছে, এবং তার উপর বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করে সমস্ত রকম করেই আমরা কিন্তু ওই ডিজাইন করি ফাউন্ডেশনের ডিজাইনটা। আমরা এখন একতলা এবং দুতলা বাড়ির জন্য যে ডেপথ কত আসবে সেটাতে চলে আসি, মূল ভিডিওতে, অর্থাৎ মূল ভিডিও চলে আসি। প্রথমে আসি একতলা বাড়ির জন্য, সেটা তারপরে আসবো দোতলা বাড়ির জন্য। এখন এই একতলা দোতলা বাড়ি আসার আগে যেটা বলবো, যে গভীরতা যে নির্ভর করবো, গভীরতার মাটি কাটবো, মাটিটা কোথা থেকে কাটবো? দেখুন, জিএল থেকে, অর্থাৎ ন্যাচারাল গ্রাউন্ড লেভেল, এনজিএল বা ইজিএল বা এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল বা জিএল, যেটাই বলি না কেন, সেখান থেকে কাটতে হবে। এবং সেটা বুঝবো কী করে আমরা কোনটা ন্যাচারাল গ্রাউন্ড লেভেল? ন্যাচারাল গ্রাউন্ড লেভেল আমরা মাটিটা ন্যাচারাল গ্রাউন্ড লেভেল, ইজিএল এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, সেটা বুঝবেন। ধরুন আপনার একটা জায়গা আছে, সেটা রাস্তা থেকে ডাউনে আছে, কতটা ডাউন আছে সেটা দেখার দরকার নেই, রাস্তাতে যেইটা থাকুক না কেন, আপনার সেই জায়গাটা যেখান থেকেই শুরু হচ্ছে, মাটিটা যেখানে আছে, সেটাই হচ্ছে আপনার ইজিএল। অর্থাৎ মাটিটা যদি আপ ডাউন থাকে, আর একটা মানে মাটিটা যদি আপ ডাউন থাকে, দেখা গেল আপনার একদিকে স্লোপ আছে, উঁচু হয়ে আছে 1 ফিট, একদিকে নিচু হয়ে আছে, কিন্তু আপনাকে নিচু জায়গা থেকেই কিন্তু মাটিটা কাটতে হবে, ওইটাই কিন্তু আপনাকে ইজিএল এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, তার লোয়ার লেভেলটা ধরতে হবে। অর্থাৎ ওখান থেকেই যতটা মাটি কাটতে হবে কি না, যেটা পরবর্তীকালে বলছি, সেটাই কিন্তু আপনার কাটতে হবে। চলে আসি মূল বক্তব্যে। একতলা বাড়ির জন্য মিনিমাম ডেপথ কত আসবে না? মিনিমাম ডেপথ 3.5 ফিট, তার কম কখনোই করা চলবে না। বেস সাইজ 3.5 ফিট বা 3.5 ফিট। এক্ষেত্রে আমি রেকমেন্ড করবো একতলা বাড়ির জন্য 4 ফিট করুন, এবং বেস সাইজ 4 ফিট বা 4 ফিট করুন। যদিও এটা থাম্বনেলের উপর নির্ভর করে, তবু বলবো যে না, আমি বলবো 4 ফিট বা 4 ফিট করুন, ডেপথ 4 ফিট করুন। কলাম সাইজ 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি করবেন। রডের যে রড, কত এমএম রড দেবেন, যে ফুটিংয়ের রড দেবেন 10 এমএম ডায়া রড, 5 ইঞ্চি সেন্টার। গ্রেড অফ কংক্রিট M20, অর্থাৎ 1.5-3 এই রেশিওটা ঢালতে হবে। এরপরে চলে আসি দোতলা বিল্ডিং। মিনিমাম ডেপথ এক্ষেত্রে 5 ফিটে করতে হবে। বেস ফুটিংয়ের সাইজ কত করতে হবে, সেটাও 5 ফিট বাই 5 ফিট, অর্থাৎ লম্বা 5 ফিট, চওড়া 5 ফিট। এক্ষেত্রে 12 mm রড, তার আগে বলি কলামের ক্ষেত্রে কলামের সাইজ 9 ইঞ্চি বাই 12 ইঞ্চি করতে হবে, এবং ফুটিংয়ে যে রডটা দেবো সেটা হচ্ছে 12 mm রড, 6 ইঞ্চি সেন্টার অবশ্যই দিতে হবে। গ্রেড অফ কংক্রিট 1.5-3, অর্থাৎ M20 গ্রেডের আমাকে ঢালতে হবে। তো বন্ধুরা, এই হলো ডিটেলসের ব্যাপার, যে ফুটিংয়ের ডেপথ কী হবে, ফুটিংয়ের সাইজ কী হবে, রডের কী রড দেবো, এবং কলামের সাইজ কী হবে। এই সমস্ত রকমের রিলেটেড কোশ্চেনগুলো আপনাদের মধ্যে যেগুলো ছিল, সেগুলো কিন্তু উত্তর আপনারা পেয়ে গেলেন এই ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক করুন। তো এরপর যেটা আমি জাস্ট মূল বক্তব্যের সাথে আরেকটা যেটা পয়েন্ট বলো, অবশ্যই 3তলা বাড়ি বা 4তলা বাড়ি করতে গেলে কোনো রকম এই থাম্বনেলের মাধ্যমে আপনি যাবেন না। অবশ্যই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ডিজাইন করে, সয়েল টেস্ট করে, বিয়ারিং ক্যাপাসিটি বের করে, এবং লোড ক্যালকুলেশন, বিল্ডিংয়ের লোড ক্যালকুলেশন বের করে অবশ্যই তার ফুটিং ডিজাইন করে কাজটা করুন, তবেই কিন্তু আমার বিল্ডিংটি সেফ থাকবে। নাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।